আমি মাহমুদুল হাসান। আমি একজন বায়োলজি শিক্ষক। আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে MH গ্রিন বায়োলজি। তো আমার ক্লাসগুলো হচ্ছে HS বায়োলজি এবং তার সঙ্গে নিট ওরিয়েন্টেড। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 থেকে সেল চ্যাপ্টার থেকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। একটা কোষের সাইটোপ্লাজমের পরিধি বরাবর যে অর্ধভেদ্য আবরণ থাকে, অর্থাৎ সেমি পারমিয়েবল, এই অর্ধভেদ্য সেমি পারমিয়েবল পর্দাকে বলা হচ্ছে সেল মেমব্রেন, যেটা একটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল এর ভেতর দিকে থাকবে। যদি একটা প্ল্যান্ট সেল হয় তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়ালের ভেতরে যে আবরণ থাকবে, যেটা সাইটোপ্লাজম থেকে সৃষ্টি, সেই আবরণকে বলা হবে প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের পরিধি বরাবর যে সেমি পারমিয়েবল পর্দা থাকবে তাকে বলা হবে প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কাজ কি? যেহেতু আমি বললাম অর্ধভেদ্য, সেই জন্য এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাইরে থেকে জল বা বিভিন্ন আয়ন বা ইলেকট্রোলাইট এবং প্রোটিন বা কার্বোহাইড্রেটের অণু প্রবেশ করতে পারে, যার মধ্যে জল এবং আয়ন, এখানকার যে আয়ন চ্যানেল থাকবে তা দিয়ে সচরাচর প্রবেশ করে যায়। আর বড় মলিকুল যেগুলো প্রোটিন বা লিপিডের দানা বা কার্বোহাইড্রেটের দানা, এই ধরনের অণুগুলো পাস করতে গেলে সেখানে ক্যারিয়ার প্রোটিনের সাহায্য দরকার এবং সেখানে ATP খরচ হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন আছে। এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের গঠনকে যদি, অর্থাৎ আল্ট্রা স্ট্রাকচার যদি দেখা হয় বা অ্যানালাইসিস করা হয়, তাহলে লিপিড পাওয়া যাবে প্রায় 58%, প্রোটিন পাওয়া যাবে 40%, কার্বোহাইড্রেট পাওয়া যাবে 2%। এটা এক একটা বইয়ের ক্ষেত্রে এক এক রকম দেওয়া থাকে। মোট কথা লিপিডটা প্রায় 2 ভাগ মতো থাকবে, আর কার্বোহাইড্রেট 1 ভাগ এবং তার সঙ্গে খুব অল্প পরিমাণ, প্রোটিনটা 1 ভাগ এবং তার সঙ্গে খুব অল্প পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে। কার্বোহাইড্রেটটা কোথাও কোথাও 2%, কোথাও কোথাও 10%, এরকম হিসাব দেওয়া আছে। তো মোট কথা হচ্ছে লিপিড বেশি থাকবে এবং প্রোটিন এবং তারপরে সামান্য অংশ কার্বোহাইড্রেট থাকবে। এই 3টে কম্পোনেন্ট মিলে তৈরি হবে সেল মেমব্রেন, আর তার সঙ্গে কিছু পরিমাণ কোলেস্টেরল আছে। এখন এই যে সেল মেমব্রেন, আমি এর আগে আলোচনা করেছি অরিজিন অফ সেলস নিয়ে। তো অরিজিন অফ সেলসে যেটা দেখা গেছে যে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, যে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, সেটাও তৈরি হয়েছিল এই লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট এর মাধ্যমে। এই লিপিড, কার্বোহাইড্রেট বা প্রোটিন এর কম্পোনেন্ট কি কি আছে? লিপিডে যেমন আছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। প্রোটিনে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। কার্বোহাইড্রেটে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই যে কম্পোনেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই কম্পোনেন্ট নিয়ে লিপিড বা প্রোটিন বা কার্বোহাইড্রেট তৈরি। ঠিক এই সেম কম্পোনেন্ট দিয়ে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছিল। তার যে আবরণ সেটা এই কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছিল।
এবং এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন যৌগ দিয়ে আরো একটা জিনিস তৈরি হয়েছিল হট ডাইলিউট স্যুপ থেকে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা হতে পারে আরএনএ বা হতে পারে ডিএনএ, কিন্তু সেই সময় প্রথম যেটা তৈরি হয়েছিল কোষ এর উৎপত্তির সময়, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ। ফার্স্ট আরএনএ তৈরি হয়েছিল, সেই আরএনএ পরবর্তীতে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ তৈরি করে এবং তারপরে প্রোক্যারিওটিক সেল এবং তারপরে ইউক্যারিওটিক সেল তৈরি হয় ডিএনএ তৈরির মাধ্যমে। প্রথম যে সেলটা, এই যে কোয়াসার ভেদ বা মাইক্রোস্ফিয়ার, এর ভেতরে আরএনএ প্রবেশ করে, তখন এটা একটা কোষ হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ বাইরে একটা আবরণ যেটা প্লাজমা পর্দা হিসেবে ধরা হয়েছিল এবং তার ভিতরে আরএনএ একটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। সেই জন্য ফার্স্ট কোয়াসার ভেদ থেকে রূপান্তরিত যে গঠন, সেই গঠনকে বলা হয় প্রোটোসেল বা প্রোটোবায়ন। প্রোটোসেল বা প্রোটোবায়ন, যেটা পরবর্তীতে এটাকে প্রোক্যারিওটিক সেল আখ্যা দেওয়া হয় এবং তারপরে আরো ডেভেলপের পর তাকে ইউক্যারিওটিক সেল বলা হয়। তো সেই কোয়াসারভেটের মডেলের যে বাইরের যে আবরণ বা মাইক্রোস্ফিয়ার মডেলের যে বাইরের আবরণ এবং কোষ পর্দার বাইরের আবরণ, কোষ পর্দার বা প্লাজমা পর্দা যেটা, তার কম্পোনেন্ট এবং তার মেটেরিয়ালস গুলো এক, অর্থাৎ প্রথম যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সেল, আর বর্তমানে যে সেল আছে লিভিং সেল, তার মধ্যে প্লাজমা পর্দা একই সেম গঠন। এই প্লাজমা পর্দা একটা কোষকে কি করে, বাইরের থেকে বা ভিতর থেকে বিভিন্ন বস্তুর আদান প্রদানে সাহায্য করে, গ্যাসেস এক্সচেঞ্জ বা নিউট্রিয়েন্ট বা হরমোন বা ভিটামিন এই ধরনের, বা প্রোটিন বা কার্বোহাইড্রেট এই ধরনের আদান প্রদান, এবং তার সঙ্গে এই গঠনটা কোষকে একটা শেপ অ্যান্ড সাইজ দান করে এবং একটা স্ট্রাকচার প্রদান করে, যেখানে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বাইরে আরও একটি স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে সেল ওয়াল, কিন্তু অ্যানিমাল সেলে ওই একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা পর্দা। এই সেল মেমব্রেন যে শব্দটি প্রথম কয়েন করেছিল নেগেলি এবং ক্র্যামার, বিজ্ঞানী নাগেলি বা নিগেলি এবং ক্র্যামার 1800 মোটামুটি প্রায় 55 দিকে, 1855 দিকে বিজ্ঞানী নেগেলি এবং ক্র্যামার কোষ পর্দা নামকরণ করেছিলেন। পরবর্তীতে আরও নির্দিষ্ট বেশ কিছু সময় পর, মোটামুটি আরও প্রায় 70-80 বছর পর, প্লাওয়ার বলে একজন বিজ্ঞানী এই পর্দার নামকরণ করেন প্লাজমা পর্দা। প্লাওয়ার বলে একজন বিজ্ঞানী মোটামুটি 1930 সালের দিকে এই সেল মেমব্রেনের নাম দেন প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দার গঠনের যে কম্পোনেন্ট যেটা বললাম, লিপিড এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট, এই যে তিনটে কম্পোনেন্ট আছে, সেই তিনটে কম্পোনেন্ট কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে তার উপরে অনেকগুলো মতবাদ আছে। ড্যাবসন ড্যানিয়েল মতবাদ আছে, রবার্টসন ইউনিট মেমব্রেন মডেল আছে। ড্যাবসন ড্যানিয়েল এই যে মতবাদ, সেই মতবাদটা কেমন? ড্যাবসন ড্যানিয়েলের মতে কোষ পর্দা আছে তোমার দ্বিস্তর, অর্থাৎ বাইরে প্রোটিন থাকবে এবং ভিতরে লিপিডগুলো থাকবে। অ্যাকচুয়ালি প্রোটিনটা দ্বিস্তর হিসেবে থাকবে বাইরে এবং ভিতর দিকে, এবং মাঝে থাকবে লিপিড, যাদের ব্যাখ্যাতে কার্বোহাইড্রেট বা কোলেস্ট্রল এই ধরনের কোনো হিসাব পাওয়া যায়নি। একটা সংক্ষিপ্ত ধারণা ওনারা দিয়েছিলেন। পরবর্তীতে রবার্টসন, তিনার যে মতবাদ সেটা হচ্ছে রবার্টসন ইউনিট মেমব্রেন। রবার্টসন ইউনিট মেমব্রেন মানে কেন? ওনার গঠনটা ঠিক ড্যাবসন ড্যানিয়েলের মতোই, যে বাইরে এবং ভিতরে প্রোটিনের দ্বিস্তর থাকবে, অর্থাৎ এটাও প্রোটিন, এটাও প্রোটিন, অর্থাৎ প্রোটিন বাইরে আর এখানে আছে লিপিড, একই মতবাদ। ওনার মত অনুযায়ী ইউনিট মেমব্রেন কেন হলো? রবার্টসন ইউনিট মেমব্রেন কেন হলো?
ইউনিট মেমব্রেন হলো যে কোষের পর্দা, মাইটোকন্ড্রিয়ার পর্দা, লাইসোজোমের পর্দা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা, নিউক্লিয় পর্দা, এই সমস্ত গঠনগুলো প্রায় একই রকমের। এটা ওনার ধারণা, অ্যাকচুয়ালি একই রকমের, কিন্তু ওনাদের মতবাদ অনুযায়ী সেটা গ্রহণযোগ্য নয়। তো সেই অনুযায়ী উনি এটার নাম দিয়েছিলেন যে ইউনিট মেমব্রেন। তার জন্য ওনার নামকরণ করা হয়েছিল রবারসনস ইউনিট মেমব্রেন, মেমফার মেমব্রেন। পরবর্তীকালে 1972 তে দুজন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন নিকলসন 1972 ওনারা একটা মডেল প্রদর্শন করেন। সেই মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, তরল মোজাইক। মোজাইক যেমন মেঝে মোজাইক করা হয়, বর্তমানে তো টাইলস বা মার্বেলের প্রচলনটা বেশি। মোজাইক মেঝের মধ্যে বিভিন্ন রং বেরঙের পাথর দেওয়া থাকে এবং সেটাকে সুন্দরভাবে সাজানো হয়। সেই যে মেঝে, সেই মেঝের সঙ্গে তুলনা করে ওনারা যে মডেলটা দিয়েছেন সেটা হচ্ছে এইটা, ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ এখানে লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, তার সঙ্গে অল্প পরিমাণ কোলেস্টেরল সম্মিলিতভাবে একটা গঠন তৈরি করেছে, কোষ পর্দা। সেই কোষ পর্দার গঠন ওনারা দিয়েছেন। এখানে যে লিপিড থাকে সেই লিপিডটা হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ লিপিডের চেনের সঙ্গে ফসফরাস গ্রুপ যুক্ত থাকবে, সেই ধরনের লিপিডকে বলা হবে ফসফোলিপিড। ফসফোলিপিড, এই ফসফোলিপিড কি অবস্থায় আছে? বাইলেয়ার। ওখানে কিন্তু আমরা অন্যরকম দেখেছিলাম, ওখানে প্রোটিনটা বাইলেয়ার হিসেবে ছিল, এখানে ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে। এই যে এটা হচ্ছে ফসফেট বাইলেয়ার। অর্থাৎ একটা লিপিড অণুর গঠন ঠিক এরকম, যেখানে তার একটা মস্তক আছে, হেড, আর একটা প্রান্ত হচ্ছে টেল, দুটো প্রান্ত, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। হেডটা হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ জল আকর্ষী, আর টেলটা হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী। তাহলে একই লিপিড অণুর মধ্যে দুই রকম বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তার মস্তক অংশ হচ্ছে হাইড্রোফিলিক আর তার টেল অংশ হচ্ছে হাইড্রোফোবিক, জল বিকর্ষী। এই যে দুই ধরনের ধর্ম, লিপিড অণুর মধ্যে যে দুই ধরনের ধর্ম, এই দুই ধরনের ধর্মকে বলা হয় লিপিড অণুর অ্যাম্ফিফিলিক ধর্ম, অ্যাম্ফিফিলিক মলিকুল বলা হয়। অ্যাম্ফিফিলিক অর্থাৎ দু ধরনের, একদিকে হচ্ছে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক, মস্তক হচ্ছে হাইড্রোফিলিক। তো এখানে লিপিডের যে বাইলেয়ার আমরা এখানে দেখছি, এইটা হচ্ছে লিপিডের পুরো বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের মধ্যে এটা তার মস্তক, এটা তার টেল, এটা মস্তক, এটা টেল। তাহলে এই দুই টেল প্রান্ত, লিপিড বাইলেয়ারের দুই টেল প্রান্ত হচ্ছে হাইড্রোফোবিক, আর এই দুই হেড প্রান্ত হচ্ছে হাইড্রোফিলিক। এটা হচ্ছে লিপিড অণুর বৈশিষ্ট্য। লিপিড অণুর মধ্যে কিছু মুভমেন্ট বা চলন দেখা যায়, চার ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে। চার ধরনের মুভমেন্টের মধ্যে হচ্ছে ফ্লেক্সিং, 2 নাম্বার হচ্ছে রোটেশন, 3 নাম্বার হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, সবগুলো মুভমেন্ট, আর 4 নাম্বার হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লেক্সিং মুভমেন্ট, রোটেশন মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট,
এই 4 রকমের মুভমেন্টে কিরকম? ফ্লেক্সিং যেটা হচ্ছে যে একটা লিপিড অণু আছে, তার টেল প্রান্ত কুঞ্চিত হয়ে গেছে, স্প্রিং এর মতো কুঞ্চিত হয়ে গেছে, ছোট। তার যে এই যে লেন্থ আছে সেটা স্প্রিং এর মতো হয়ে গেলে কেমন হবে? ছোট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্লেক্সিং, অর্থাৎ টেল প্রান্তর মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে এইভাবে, যে স্প্রিং এর মতো ছোট হয়ে যাচ্ছে। আর রোটেশন, রোটেশন হচ্ছে যে এই লিপিড অণুটা তার নিজের জায়গাতে ওখানেই ঘূর্ণন দেবে, ওখানেই ঘুরবে, যেমন ঘড়ি কাঁটা ঘুরে, ওখানেই ঘুরে ওই নিজের একই লোকেশনে থাকবে। ফ্রিকশনও তাই, লোকেশন চেঞ্জ হবে না, একই লোকেশনে থাকবে, জাস্ট তার কুঞ্চন হবে, কুঞ্চিত হবে। ল্যাটারাল মুভমেন্ট যেটা, ল্যাটারাল মুভমেন্টটা হচ্ছে যে লিপিড অণুর টেলগুলো এই সাইডে হয়তো চলে গেল, এই সাইডে চলে গেল, এটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট। আমার এখানে সব রকমই মনে হয় ফিগারগুলো দেওয়া আছে, কিছু আছে সিম্পল স্ট্রাকচার, কিছু আছে ল্যাটারাল মুভমেন্ট, কিছু আছে কুঞ্চন, সব রকমই মোটামুটি দেওয়া আছে। আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। এটা নেট বা অল ইন্ডিয়া বিশেষ যে পরীক্ষাগুলো থাকে মেডিকেলের, সেই সমস্ত পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো লক্ষণীয়। ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে এই যে লিপিড বাইলেয়ার আছে, এটা একটা লেয়ার আর এটা একটা লেয়ার, এই দুটো লেয়ারের দেখা যাবে যে কোনো একটা এখানকার একটা লিপিড অণু এখানে মুভ করে গেল, আর এখানকার লিপিড অণুটা ওর জায়গায় মুভ করলো, অর্থাৎ রিপ্লেসমেন্ট, লোকেশন চেঞ্জ হলো। নিচের স্তরের লিপিড অণু উপরের স্তরে গেল, আর উপরের স্তরের লিপিড অণু নিচে এলো, অর্থাৎ লোকেশন চেঞ্জ বা রিপ্লেসমেন্ট। এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে লিপিড অণু পরিবাহিত হয় একটা স্তর থেকে আর একটা স্তর। তো এই লিপিড অণুর যে দ্বিস্তরের মাঝে কিছু প্রোটিনের স্ট্রাকচার পাওয়া যাবে, যেখানে আমরা প্রোটিনটাকেও একটা কম্পোনেন্ট হিসেবে দেখছি, যে কম্পোনেন্টে প্রোটিনের আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ হচ্ছে প্রোটিনের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল, ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল, আর এক্সটেন্সিক বা পেরিফেরাল। ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল মানে হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, যে সমস্ত প্রোটিনগুলো লিপিড বাইলেয়ারে এই মাথা থেকে ও মাথা একদম প্রথিত অবস্থায় আছে, গাঁথা আছে বা পিলারের ন্যায় দাঁড়িয়ে আছে, সেগুলো হচ্ছে অন্তঃস্থ প্রোটিন বা ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন হালকাভাবে জায়গায় জায়গায় যুক্ত আছে লিপিডের সঙ্গে, কিংবা অন্তঃস্থ প্রোটিনের সঙ্গে যুক্ত আছে, এখানে যেমন গ্রিন কালারগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে বহিস্থ প্রোটিন বা এক্সটেন্সিক বা পেরিফেরাল, এগুলো হালকাভাবে লেগে থাকে। আর যেগুলো ইন্টেন্সিক প্রোটিন বা ইন্টিগ্রাল, সেগুলো একদম পিলার বা খুঁটির মতো লিপিড বাইলেয়ারে প্রথিত আছে এই মাথা থেকে মাথা। এবং এই ইন্টিগ্রাল যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো পাশাপাশি যখন দুটো অবস্থান করবে, তখন তার ভিতরে একটা চ্যানেল তৈরি হবে, তাকে বলা হবে আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল এর মধ্যে দিয়ে জল এবং বিভিন্ন আয়ন ইজিলি সিম্পল ট্রান্সপোর্টের মাধ্যমে প্রবাহিত হবে। কিন্তু কোনো বড় পার্টিকেল যখন মুভমেন্ট হবে, তখন সেখানে ক্যারিয়ার প্রোটিন হিসেবে এটা কাজ করবে এবং এখানে এটিপি খরচ করে, এই যেখানে একটা পার্টিকেল দেখা যাচ্ছে যে ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে এরকম একটা গ্যাপ হয়ে আছে, ঠিক পেরিস্টালসিস মুভমেন্টের মতো এই গ্যাপ হয়ে বড় বড় পার্টিকেলগুলোকে ভিতরে বা বাইরে ঢুকতে সাহায্য করবে। এটা হচ্ছে তার আয়ন চ্যানেলের মধ্যে বড় মলিকুলকে ক্যারিয়ার প্রোটিন হিসাবে এটিপি ইউজ করে তার পরিবহনে সাহায্য করছে, ট্রান্সপোর্টে সাহায্য করছে। এখন এই লিপিড বাইলেয়ারের ইন্টিগ্রাল প্রোটিন ছাড়া এক্সটেন্সিভ প্রোটিনগুলো বিভিন্ন জায়গায় যুক্ত আছে। এখানে চারিদিকে ব্ল্যাকগুলো হচ্ছে সব লিপিডের মস্তক, রেডগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রোটিনের মাথা বা মস্তক, আর গ্রিনগুলো হচ্ছে এক্সটেন্সিভ। এখানে হয়তো ব্ল্যাকের পরিমাণটা কম আছে, অ্যাকচুয়ালি ব্ল্যাকের পরিমাণটা বেশি থাকবে,
ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ প্রোটিনের সংখ্যাটা এখানে কম থাকবে হিসাব মতো। যাক, চিত্রে একটু কিছু হেরফের আছে। এটা হচ্ছে একটা সেল মেমব্রেনের 3D স্ট্রাকচার, অর্থাৎ এটাকে আমরা এইভাবে ধরি যে এটা একটা কোষ, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দার এই অংশটুকু আমরা কি অ্যানালাইসিস হিসেবে দেখছি, তার সেকশন হিসাবে কি কি গঠন দেওয়া আছে। এখন দেখা যাক এই যে গঠনটা উপর থেকে দেখা যাচ্ছে পুরো মোজাইক মেজের মতো, সেই জন্য এটাকে মোজাইক মডেল বলা হচ্ছে। আর যে কার্বোহাইড্রেটের কথা বলেছি, কার্বোহাইড্রেটের অংশগুলো লিপিডের সঙ্গে কিংবা ইন্টেন্সিভ বা এক্সটেন্সিভ প্রোটিনের সঙ্গে শৃঙ্খল আকারে যুক্ত থাকবে। যখন লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হবে তখন হবে গ্লাইকোলিপিড শৃঙ্খল, আর যখন এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ প্রোটিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকবে তখন তাকে বলা হবে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই যে দুটো শৃঙ্খল পুরো সেল মেমব্রেনের উপরে নেটওয়ার্কের মতো ছড়িয়ে থাকবে, একটার সঙ্গে একটা কানেক্ট হয়ে থাকবে। তখন উপরে একটা আস্তরণ তৈরি করবে, যদি এখানে দেখানো সম্ভব হয়নি, উপরে একটু দেখানো হয়েছে। এই আস্তরণকে বলা হবে গ্লাইকোক্যালিক্স বা সেল কোট। গ্লাইকোক্যালিক্স বা সেল কোট অর্থাৎ কোষের উপরে একটা জ্যাকেট বা শেল। এটা কি করবে? কোষের ভিতরের অংশগুলোকে বা সেল মেমব্রেন গুলোকে বাইরে থেকে প্রোটেকশন করবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন, দুটো মিলে তৈরি করেছে গ্লাইকোক্যালিক্স বা সেল কোট। এই হচ্ছে কোষের আল্ট্রা স্ট্রাকচার, অর্থাৎ সেল মেমব্রেনের আল্ট্রা স্ট্রাকচার। আর সেল মেমব্রেনে আরো কিছু কাজ আছে, যেমন কিছু পরিবহন বা কিছু গ্রহণ, এই সংক্রান্ত কিছু কাজ আছে। গ্রহণ বলতে গেলে সেলের দুরকম, একটা হচ্ছে গ্রহণ করতে পারে অথবা একটা হচ্ছে বার করতে পারে কোষ থেকে। সেল যে গ্রহণ করবে, গ্রহণটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। সেল যখন কোনো কিছু গ্রহণ করবে সেটাকে বলা হবে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস এটা আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর এটা হচ্ছে টিনোসাইটোসিস। আর এখানে দুই নম্বর আছে এক্সোসাইটোসিস বা সেল ভমিটিং। এন্ডোসাইটোসিস মানে যে সেলের ভিতরে কিছু প্রবেশ করবে, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। তার হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যখন কোনো পার্টিকেল যখন সেলের সামনে আসবে তখন সেল ক্ষণপথ তৈরির মাধ্যমে বা সিউডোপোডিয়া তৈরির মাধ্যমে সেটাকে গ্রহণ করবে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। যেমন শ্বেত রক্তকণিকা আছে, শ্বেতকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল বা এগুলো যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেইগুলো এখানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে বা গ্রহণ করে। এছাড়া আমাদের রক্তবাহের মধ্যে এন্ডোথেলিয়াল সেল আছে, তারপরে আরো কিছু কোষ আছে, যে সমস্ত কোষগুলো এখানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রহণ করে। পিনোসাইটোসিস যখন তরল সেল যখন তরলকে গ্রহণ করবে তখন সেটাকে বলা আছে পিনোসাইটোসিস। আর কোষের মধ্যে যখন কোনো অপ্রাচ্য অংশ তৈরি হবে, কোনো হয়তো কোষে আমরা ড্যামেজ হলো বা কোনো জীবাণু প্রবেশ করার পর সেটা নষ্ট হলো, সেইটাকে লাইসোজোম নষ্ট করবে এবং গলগি ভেসিকুলের মাধ্যমে সেলের বাইরে যখন বেরিয়ে আসবে তখন এটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস বা সেল ভমিটিং বা সেল উদ্গীরণ বা সেলের বমি, কোষ বমি করে, এরকম ধারণা। এটা হচ্ছে এক্সোসাইটোসিস বা সেল ভমিটিং। এই হচ্ছে কোষের আল্ট্রা স্ট্রাকচার এবং তার